আসসালামু আলাইকুম। আজ তোমাদের বলগতির নিউটনের তৃতীয় গতিসূত্র পড়াবো। নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র কি? নিউটনের তৃতীয় গতিসূত্র হলো কোনো বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটি পূর্বের বস্তুর উপরে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এই দেওয়ালের উপরে যদি আমি একটি এফ বল প্রয়োগ করি তাহলে আমার উপরেও এই দেওয়ালটা উল্টো দিকে এফ বল প্রয়োগ করবে। এটি হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি যদি দেওয়ালে ঘুষি মারি তাহলে দেওয়াল ও আমার হাতের উপরে সমান বল প্রয়োগ করবে। এখন প্রশ্ন হলো কোন বলটি আগে ক্রিয়া করে, ক্রিয়া নাকি প্রতিক্রিয়া? এখানে বলা হচ্ছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি একই সঙ্গেই ক্রিয়া করবে। অর্থাৎ ঠিক যেই মুহূর্তেই আমি এফ বলটি প্রয়োগ করলাম ঠিক টাইমে একই সময়ে মাইনাস এফ বল বিপরীত দিকে ক্রিয়া করবে। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া একই সময়ে প্রযুক্ত হয়। তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীতমুখী, তাহলে এটি কি পরস্পরকে প্রতিমিত করতে পারে? যেমন ক্রিয়া যেদিকে হয় প্রতিক্রিয়া তার বিপরীত দিকে হয়। ধরি এই বস্তুর উপর একটি বল প্রয়োগ হয়েছে এফ, তাহলে তার উপরে প্রতিক্রিয়া বল কত? মাইনাস এফ। তাহলে এই বল দুটি সমান এবং বিপরীতমুখী, তাহলে এখানে কি লব্ধি বল বা টোটাল বলটা কি জিরো হবে? এ বিষয়ে যদি একটা উদাহরণ টানা যায়, ধরা যাক একটি নৌকা আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। সাম্য কথার অর্থ কি? সাম্য হলো ধরা যাক এইখানে একটি বস্তু আছে, এই বস্তুর উপরে এদিক থেকে বল প্রয়োগ করা হলো এফ, বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হলো এফ। তাহলে
আমরা আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে পারি এই বস্তুটি এখানে স্থির থাকবে, কারণ এর উপরে প্রযুক্ত মোট বলের মান 0। তাহলে কোন বস্তুর উপরে যদি সমান এবং বিপরীতমুখী দুটি বল ক্রিয়া হয় তাহলে সেই বস্তুটি সাম্য প্রতিষ্ঠিত হয়। তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া তো সমান এবং বিপরীতমুখী, তাহলে এটি কেন সাম্য প্রতিষ্ঠা করতে পারে না? এর কারণটা আমরা আজকে ব্যাখ্যা করব। ধরা যাক এই বস্তুর উপরে একটি বল প্রয়োগ করা হলো F, তাহলে এই বস্তুটিও একটি বিপরীতমুখী বল প্রয়োগ করবে, সেটি হলো -F। বল দুটি সমান এবং বিপরীতমুখী, কিন্তু প্রথম বলটি ক্রিয়া হচ্ছে বস্তুটির উপর, দ্বিতীয় বলটি ক্রিয়া হচ্ছে যে বস্তুটি প্রথম বলটি ক্রিয়া করেছে সেই বস্তুর উপর। অর্থাৎ প্রথমটির প্রয়োগ বিন্দু যদি A হয়, দ্বিতীয়টির প্রয়োগ বিন্দু যদি B হয়, দুটি আলাদা। প্রথমটির প্রয়োগ বিন্দু প্রথম বস্তুর উপর, দ্বিতীয়টির প্রয়োগ বিন্দু দ্বিতীয় বস্তুটির উপর। অর্থাৎ বল দুটি সমান এবং বিপরীতমুখী হলেও যেহেতু প্রয়োগ বিন্দু দুটি আলাদা, তাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তাহলে আমরা কি বলবো? ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বিন্দুতে ক্রিয়া করে না, তাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। এবারে চলে আসবো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রকেটের গতির ব্যাখ্যা। এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে বুঝে নেবে। রকেট কিভাবে ওড়ে? ধরা যাক এই একটি রকেট আছে, রকেটের ভিতরে জ্বালানি থাকে। এই জ্বালানিতে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয় তখন এখান থেকে প্রচন্ড গতিতে গ্যাস বের হয়, যেগুলো আমরা ধোঁয়া আকারে দেখতে পাই। যখন প্রচন্ড গতিতে গ্যাস বের হবে তখন এই গ্যাস রকেটের উপরে বল প্রয়োগ করবে। গ্যাস কি করবে? রকেটের উপরে বল প্রয়োগ করবে। তখন রকেটও গ্যাসের উপরে বিপরীত দিকে একটি বল প্রয়োগ করবে এবং সেই বল প্রয়োগ করার ফলে রকেটটি উপরের দিকে উঠে যাবে। এটা হলো রকেটের গতির ব্যাখ্যা। তাহলে ব্যাপারটা তোমাদের বোঝা গেল যে রকেটে জ্বালানি থাকে, সেই জ্বালানিতে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয় তখন প্রচন্ড পরিমাণ গ্যাস তৈরি হয়। সেই গ্যাস রকেটের উপরে বল প্রয়োগ করে পিছন দিকে বেরিয়ে আসে এবং রকেটও প্রতিক্রিয়ার ফলে উপরের দিকে উঠতে থাকে। এইভাবে রকেট মহাশূন্যে যেখানে বাতাস নেই সেখানেও চলাচল করতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসব নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ব্যাখ্যা। কিরকম? দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র কিরকম হবে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা জানি F = ma, অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত বল হলো বস্তুটির ভর ইনটু ত্বরণ। নিউটনের প্রথম গতিসূত্র কি? প্রথম গতিসূত্রে আমরা জানি যদি বল প্রয়োগ করা না হয়, নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয়। বল প্রয়োগ করা না হওয়ার অর্থ কি? F = 0, অর্থাৎ বল প্রয়োগ করা হয়নি। তাহলে যদি F = 0 হয় তাহলে আমরা কি বলতে পারি? ma = 0, অর্থাৎ a = 0, 0/m। এখানে আমরা জানি m ≠ 0, অর্থাৎ কোন বস্তুর ভর 0 নয়। এই not equal to 0 টা কথাটা কেন লেখা হয়? কারণ এখান থেকে a = আমরা কি পাবে? 0/m।
তা 0 কে কোনো জিনিস দিয়ে ভাগ করলে কি হয় 0, তখনই 0 হবে যদি m এর মান 0 না হয়, কারণ নিচে 0 হলে সেটা আমরা অসংখ্যাত বলি বা সেটাকে আমরা বের করতে পারি না। আর কোন বস্তুর ভর কখনো 0 হতে পারে না, তাই m not equal to 0, তাই a is equal to 0। a is equal to 0 কথার অর্থ কি? a is equal to 0 কথার অর্থ হলো যে ত্বরণ 0। ত্বরণ মানে আমরা কি জানি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই t is equal to 0, অর্থাৎ v মাইনাস u is equal to 0। t ওদিক চলে গেল 0, এখান থেকে আমরা পাচ্ছি v is equal to u। v is equal to u কথার অর্থ কি? যে অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ। অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ কথার অর্থ কি? যে বস্তুটির বেগের কোনো পরিবর্তন হয়নি, যেটি হলো নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র কি? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলবে, অর্থাৎ অন্তিম বেগ ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগ। এখন প্রশ্ন হলো স্থিরটা ক্ষেত্রে কি হলো? স্থির হলো যদি বস্তুটি স্থির থাকে তাহলে u ইজ ইকুয়াল টু 0, u ইজ ইকুয়াল টু 0 হলে v ইজ ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে কি বলবো? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, অর্থাৎ অন্তিম বেগ ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগ, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে না। এটি হলো দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ব্যাখ্যা। আচ্ছা, এবার আমরা আসবো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমে। ভরের একটি বস্তুর উপর 500 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে? 200 কেজি ভরের বস্তুর উপর 500 নিউটন বল প্রয়োগে ত্বরণ কত হবে? তো এখান থেকে আমরা কি করব? প্রথমে লিখব F equal to ma, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। m is equal to 200 কেজি। এই কেজি থেকে আমরা বুঝতে পারছি এটা SI পদ্ধতি, SI। তাহলে সবকিছুকে আমাকে SI তে করতে হবে। F is equal to 500 নিউটন, তাহলে এটাও SI ইউনিট। A equal to আমাকে বের করতে হবে, সোজা জিনিস। F equal to m এ বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি? A is equal to F by m। F equal to 500 by 200 কাটাকাটি করলে আমরা পাচ্ছি 2.5। SI এর একক কি? এর একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বোঝা গেল। দেখে নাও। নেক্সট প্রশ্ন চলে আসছি আমরা। 20 গ্রাম বলের একটি বস্তুর উপর 10 সেন্টিমিটার পার স্কয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে বস্তুটির উপরে প্রযুক্ত বল কত? তাহলে প্রশ্নটা কি বলছে? 20 গ্রাম ভরের একটি বস্তুর উপর 20 গ্রাম ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করা হচ্ছে? না, 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োগ করতে হবে? তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা করো, নিজেরা চেষ্টা করো। আচ্ছা, দেখো আমি বলে দিচ্ছি কি লিখবো। F equal to ma, m equal to 20 গ্রাম, তাহলে নিঃসন্দেহে এটা CGS পদ্ধতি।
a ইজ ইকুয়াল টু 10 সেমি পার সেকেন্ড স্কয়ার, এটাও সিজিএস পদ্ধতি। তাহলে f ইকুয়াল টু কি হবে, f ইকুয়াল টু ma অর্থাৎ 20 ইনটু 10 সমান 200। একক কি লিখবো, ডাইন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। 80 ডাইন আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, 5 কেজি ভরের একটি বস্তুতে একটি বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করায় বস্তুর বেগ 3 মিটার থেকে বেড়ে 7 মিটার হয়। এই আকারে দেখো কি বলছে, 5 কেজি ভরের একটি বস্তু একটি স্থির বল কত সেকেন্ড ধরে ক্রিয়া করা হয়েছে, 2 সেকেন্ড। 2 সেকেন্ড ধরে ক্রিয়া করার পর বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ড হয়। তাহলে প্রযুক্ত বল কত? তাহলে এখান থেকে আমরা কি ব্যাখ্যা করব, তাহলে আমরা একটা একটা করে জিনিস লিখতে থাকি। প্রথমে আমরা দেখে নেব পদ্ধতিগুলো কিসে আছে। ভর কেজিতে আছে, তার মানে এসআই একক, এটা মিটার পার সেকেন্ড আছে, এসআই একক, এসআই একক, এসআই একক। তাহলে আমাদের কোনো একক চেঞ্জ করতে হচ্ছে না। এখন আমি কি লিখব, m ইকুয়াল টু 5 কেজি, t ইকুয়াল টু 2 সেকেন্ড। 3 মিটার ছিল 7 মিটার হয়েছে, তাহলে বেগ কত বেড়েছে, u ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ v ইজ ইকুয়াল টু 7 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে কি বের করতে হবে, f ইজ ইকুয়াল টু কত। দেখো কি করব আমরা, f ইকুয়াল টু ma, m ইনটু a ইকুয়াল টু v মাইনাস u বাই t। m মানে কত, 5, v ইজ ইকুয়াল টু 7, u ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2। 5 গুণিত 4 গুণিত 2 অর্থাৎ 5 দুগুণে 10, অতএব 10 নিউটন। অতএব বস্তুটির উপরে প্রযুক্ত বলের মান 10 নিউটন। আচ্ছা, এবারে আমরা আসব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলার আগে আমাদেরকে জানতে হবে ভরবেগ কাকে বলে। ধরা যাক m ভরের একটি বস্তু আছে, এই বস্তুর বেগ v, তাহলে এই বস্তুর ভরবেগ হলো mv, এটাকে বলা হয় ভরবেগ। তাহলে ভর এবং বেগের গুণফলের সমন্বয়ে বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় বস্তুর ভরবেগ। মনে করা যাক দুটি বস্তু আছে, এই একটি বস্তু, এই একটি বস্তু। এই বস্তুর ভর m1, এই বস্তুর ভর m2। এই বস্তুর প্রথমে বেগ ছিল u1, এই বস্তুর প্রথমে বেগ ছিল u2। তো u1 এবং u2 দুটো আলাদা, তাই একটি অপরটির সঙ্গে ধাক্কা মারতে পারে। ধাক্কা মারার পর তাদের দুজনের বেগের পরিবর্তন হলো। বেগ পরিবর্তন হয়েছে কিন্তু কারোর ভরের কোনো পরিবর্তন হয়নি। বেগ পরিবর্তন হয়ে যাওয়ার পর প্রথমটির বেগ পরিবর্তিত হয়ে গেল v1, দ্বিতীয়টির বেগ হয়ে গেল v2।
তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে প্রথমে বস্তু দুটির ভরবেগের মিলিত মান এবং তাদের মধ্যে সংঘর্ষের পর তাদের ভরবেগের মিলিত মান সমান, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। তাহলে প্রথমে বস্তুটির ভরবেগের মান কত ছিল? m1 u1, দ্বিতীয় বস্তুটির ছিল m2 u2। তাহলে প্রাথমিক ভরবেগের মান কত ছিল? m1 u1 m2 u2। ধাক্কা লাগার পর প্রথম বস্তুর ভরবেগ হবে m1 v1, দ্বিতীয় বস্তুর ভরবেগ হবে m2 v2 এবং এদের দুজনের মোট মান m1 v1 m2 v2। এখান থেকে বলছে যে প্রথমে ভরবেগের মান যা ছিল দ্বিতীয়বারে তাদের ভরবেগের মান তাই থাকবে। এটি হলো ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, এবার আমরা আসব কয়েকটা প্রশ্নে। যখন আমরা বন্দুক নিয়ে কেউ গুলি করে আমরা দেখি, তখন দেখা যায় বন্দুকটি যে লোক গুলি করছে তার গায়ের উপরে পিছন দিকে একটা বল প্রয়োগ করে, অর্থাৎ বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক পিছন দিকে আঘাত করে বা পিছন দিকে সরে আসে। এটার কারণ কি? এটার কারণ আমরা ব্যাখ্যা করব ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে। ধরা যাক একটি বন্দুক আছে, এরকম একটা বন্দুক আছে, এই বন্দুক থেকে একটি গুলি বের হয়ে যাচ্ছে। বন্দুকটির ভর ধরা হলো বড় এম, গুলির ভর ধরা হলো ছোট এম, অর্থাৎ বন্দুকের ভর বেশি, গুলির ভর কম। প্রাথমিকভাবে বন্দুকটি এবং গুলি দুটি স্থির, অর্থাৎ বন্দুকের বেগ 0, গুলির বেগ 0। ধাক্কা লাগার পর, অর্থাৎ এখানে বিস্ফোরণ হওয়ার পর বন্দুকের গুলিটি খুব দ্রুত বেগে বেরিয়ে যায়। তখন বন্দুকের গুলির বেগ ধরলাম বন্দুকের গুলির বেগ ধরা হলো v2 এবং বন্দুকের বেগ ধরা হলো v1। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি? বিস্ফোরণের আগে, অর্থাৎ ভিতরে যখন বারুদের বিস্ফোরণ হয়, বিস্ফোরণের আগে বন্দুক এবং গুলি দুজনের বেগ ছিল 0, বিস্ফোরণের পর গুলির বেগ v2 আর বন্দুকের বেগ v1। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি? প্রাথমিকভাবে বন্দুক এবং গুলির মিলিত ভরবেগ, বিস্ফোরণের পর বন্দুক এবং গুলির মিলিত ভরবেগ দুটো সমান। তাহলে দেখি, প্রথমে বন্দুকের ভর m, বন্দুকের বেগ 0, গুলির বেগ m, গুলির ভর m, গুলির বেগ 0। বিস্ফোরণের পর বন্দুকের বেগ v1, অর্থাৎ ভরবেগ mv1, গুলির বেগ v2, অর্থাৎ ভরবেগ mv2। তাহলে এইটা ইকুয়াল টু এইটা, এটা আমরা দেখতে পাচ্ছি 0। তাহলে 0 ইজ ইকুয়াল টু mv1 প্লাস mv2, অর্থাৎ mv2 ইজ ইকুয়াল টু মাইনাস mv1, v2 ইজ ইকুয়াল টু মাইনাস m বাই m ইনটু v1। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি? গুলি যেদিকে যাবে বন্দুক তার বিপরীত দিকে আসবে। কি দেখা যাচ্ছে এখান থেকে?
গুলি যেদিকে যাবে অর্থাৎ V1 যেদিকে, গুলি হলো V2, তাহলে V2 যদি সামনের দিকে যায় তাহলে V1 বিপরীত দিকে আসবে, কারণ ওখানে আমরা দেখতে পাচ্ছি একটা চিহ্ন আছে মাইনাস। এখন প্রশ্ন হলো কার বেগ বেশি? আমরা জানি ক্যাপিটাল এম বাই স্মল এম, অর্থাৎ বন্দুকের ভর এবং গুলির ভরকে যদি আমরা অনুপাত করি সেটার মান 1-এর থেকে অনেক বেশি হবে। কারণ একটি বন্দুক যদি 5 কেজি হয় তাহলে একটি গুলি হয়তো 100 গ্রাম, তাহলে সেক্ষেত্রে বন্দুক বা গুলির মানটা অনেক বেশি, তাই গুলির বেগ অনেক বেশি হয় এবং বন্দুকের বেগ সামান্য হয়, অর্থাৎ বন্দুকটা পিছন দিকে সামান্য সরে আসে, গুলিটা বেশি বেগে বেরিয়ে যায়। এটা হলো শক্তির সংরক্ষণের সাহায্যে বন্দুককে পিছিয়ে আসার কারণের ব্যাখ্যা। জিনিসটা আরো ক্লিয়ার হবে। দু কেজি ভরের একটি বন্দুক থেকে 2 কেজি ভরের একটি বন্দুক থেকে একটি বুলেট একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল, বন্দুকটির বেগ কত? তাহলে বন্দুকটি কত বেগে পিছন দিকে আসবে, বন্দুকটির বেগ কত? তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমরা ব্যাখ্যা করব ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। তাহলে একদম সোজা কথা, এই বন্দুক, এই গুলি ধাক্কা লাগার আগে বেগ 0, এরও বেগ 0, এর ভর ধরলাম m1, এর ভর ধরলাম m2। ধাক্কা লাগার পর কি হবে? গুলিটি বেরিয়ে গেল, গুলির বেগ v2, বন্দুকের বেগ v1। এটা m1, এটা m2। তাহলে আমরা সংরক্ষণ সূত্র করলে কি পাবো? m1 * 0 plus m2 * 0 is equal to m1 v1 plus m2 v2। তাহলে ভাগসূত্র মিলে কি পাচ্ছি? 0 is equal to m1 v1 plus m2 v2। m1 মানে কি? বন্দুকের ভর, বন্দুকের ভর কত? 2 কেজি। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে বাদ দিয়েছে আমি, বুলেট বুলেটের ভর বলে দিয়েছে 20 গ্রাম, তাহলে 20 গ্রাম বুলেট, তাহলে m1 এর মান 2 কেজি, m2 মানে 20 গ্রাম, তাহলে 20 গ্রামকে যদি আমি কেজিতে নিয়ে যাই তাহলে কি হবে? 0.02 কেজি। m1 m2 পেয়ে গেলাম। v1 মানে হচ্ছে বন্দুকের বেগ, বন্দুকের বেগ আমি জানি না। v2 মানে গুলির বেগ, গুলির বেগ কত? 150 মিটার পার সেকেন্ড। তাহলে বসিয়ে দাও, দিলে আমরা কি পাবো? v1 সমান মাইনাস m2 v2 বাই m1। দেখো এটা দিকে চলে এলে কি হবে? m1 v1 is equal to minus m2 v2, m1 টাও দিক চলে গেল। m2 এর মান কত? 0.02। v2 এর মান কত? 150। m1 এর মান কত? 2 কেজি। পয়েন্টটা তুলে দাও, দিলে এখানে দুটো শূন্য, 2 দিয়ে কাটলে 100,
100 এটা কাটলে কত হয় 1.5। তাহলে বন্দুকটির বেগ কত হবে v1 1.5 এত মিটার পার সেকেন্ড। এর ঋণাত্মক কথার অর্থ কি যে বন্দুকটি পিছন দিকে, তাহলে কি লিখবো আমি বন্দুকটি পিছন দিকে 1.5 মিটার পার সেকেন্ড বেগে আসবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আজ এই পর্যন্ত থাক।